বাজেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে করের জাল। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় রাজস্ব কর্মকর্তারা। ব্যাংক অ্যাকাউন্ট, পরিচয়পত্র, ইউটিলিটির তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস স্টুডিওর এখনকার আয়োজনে। কাল বাজেট আর কয়েক ঘন্টার অপেক্ষা, মূলত হিসাব করলে মাত্র 24 ঘন্টা, অর্থাৎ আগামীকাল সংসদে, জাতীয় সংসদে দুপুর 3টার সময় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু তার আগে বাজেটের খুঁটিনাটি, যেহেতু বাজেটকে এবার উচ্চাভিলাষী বলা হবে নাকি হবে না সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। এটি এই কারণে বলছি, কেননা সব বরাবরই বলা হচ্ছে যে অর্থনীতি এক ধরনের বিপদের সময় পার করছে এবং আগের সরকারের বিভিন্ন ভুল নীতির কারণে বারবার এই বিপদগুলো হয়েছে, এই ধরনের কথা বলা হচ্ছে, বৈশ্বিক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। তারপরে কিন্তু বাজেট গত বছরের তুলনায়, চলতি অর্থ বছরের তুলনায় 19% বেশি বাড়ছে, 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে আবার ঘাটতি রয়েছে। এই ঘাটতিটি কত? সেই ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা। তো বরাবরই যখন এই ধরনের ঘাটতি হয়, সরকার এই ঘাটতিগুলো কিন্তু এক ধরনের বিকল্প উৎস থেকে এগুলোকে মেটায়, এবং সেই বিকল্প উৎসগুলো কি হতে পারে সেটি নিয়ে আগে মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সরকারের যখন ঘাটতি হয়ে যায়, এক তো হচ্ছে রাজস্ব আয় থেকে সরকারের একটি বড় অংশ আদায় করার ইচ্ছা থাকে, এবার সেটি প্রায় 6.5 লাখ কোটি টাকার। এর বাইরে সরকার মনে করছে যে সরকার বিদেশি ঋণ নেবে, এবং সেই বিদেশি ঋণের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1,16,000 কোটি টাকা কিন্তু বিদেশি ঋণ বাবদ আপনারা দেখতে পাচ্ছেন আদায়ের এক ধরনের লক্ষ্য রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিদেশি ঋণের কিছু পরিচালনার ক্ষেত্রে ব্যয় হয়, আবার কিছুটা আমরা জানি যে আমাদের যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে, আপনারা জানেন 3,30,000 কোটি টাকার এবার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি রয়েছে, সেখানে 1 লাখ কোটি টাকার একটি যোগান বিদেশি ঋণের উৎস থেকে আসবে, এমন একটি আলোচনা রয়েছে। এর বাইরে আমরা শুনতে পেয়েছি যে সঞ্চয়পত্র এবং অন্যান্য যেসব অভ্যন্তরীণ উৎস রয়েছে, সেখান থেকে আসলে এই ধরনের অর্থগুলো ঘাটতি মেটানোর ক্ষেত্রে ব্যয় করা হবে। আপনাদেরকে একটু রাজস্ব খাতের অবস্থা জানিয়ে দিতে চাই, কেননা রাজস্ব খাত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এই কারণে হচ্ছে কারণ রাজস্ব খাতে এবার একই সাথে কিন্তু চমক এবং বিপদ আসছে, এবং এই চমক আর বিপদ এক একজনের ক্ষেত্রে আসলে এক এক রকম। সম্পদ কর চালু হচ্ছে না, এটি যেহেতু হচ্ছে না, এটি নিয়ে আসলে খুব বেশি আলোচনার সুযোগ আছে কিনা জানি না, কিন্তু তারপরে এটি যেহেতু এক ধরনের আলোচনায় ছিল যে যারা সম্পদশালী তাদের যে সম্পদ, তার উপরে সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে একটি কর আরোপ করা হবে, সেটি কিন্তু কিছুটা এবার এটি চালু করা হচ্ছে না। এমনকি কালো টাকা সাদা করার সুযোগে যে থাকছে না, এটি একরকম নিশ্চিত, যদিও আগামীকাল যখন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন তখন আমরা এই বিষয়ে স্পষ্ট জানতে পারবো। একটি সুখবর রয়েছে ব্যবসায়ীদের জন্য। আপনারা জানেন যে ব্যবসায়ীদেরকে বছরে 12 বার ভ্যাট দিতে হয়, অর্থাৎ রিটার্ন সাবমিট করতে হয়। ভ্যাটের এই রিটার্নটি কিন্তু মাসে মাসে সাবমিট করতে হয়, কিন্তু এবার কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এটি 12 বার না, এটি 3 মাস অন্তর অন্তর দেওয়া যাবে, অর্থাৎ 4 বার ভ্যাট রিটার্ন দাখিল করলেই চলবে। ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বিপদের খবর হচ্ছে ইস্পাত, টেক্সটাইল খাত এবং সিমেন্ট শিল্প, এই 3টি খাতের উপর বাড়তি কর আরোপের এক ধরনের চিন্তা বা আলোচনা রয়েছে। এবং শুধুমাত্র ইস্পাত এবং সিমেন্ট শিল্পের কথাই যদি আমি ধরি, আমরা কিন্তু জানি যে নির্মাণ ব্যয় বেড়ে যাবে, অবকাঠামো, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। তার পাশাপাশি টেক্সটাইল খাতেও কিন্তু বেশ কয়েকদিন ধরে এক ধরনের মন্দা চলছে, মিলগুলো অনেক ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে। তার উপরে যদি ইস্পাত কর, টেক্সটাইল খাতে নতুন কর বসানো হয়, সেটি কিন্তু ব্যবসায়ীদেরকে কিছুটা চিন্তার ভেতরে ফেলবেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা করের আওতায় আসবেন। একটা তো আলোচনা রয়েছে যে প্রান্তিক মানুষ যারা আছেন, যেহেতু সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনলে সবাইকে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। আরেকটি বড় কথা হচ্ছে যারা আনব্যাংকড বা প্রান্তিক মানুষ, যারা ব্যাংক ব্যবহার করেন না, তাদেরকে যেমন ব্যাংকের ভিতরে আনার এক ধরনের উদ্যোগ রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসলে ছোট ছোট দোকান নিয়ে হয়তো ফুটপাতে বসেছেন বা ছোট্ট একটা ব্যবসা খুলে বসেছেন, তাদেরকে কিন্তু এবার করের আওতায় নিয়ে আসা হবে, এবং সেটি কিন্তু এবার বেশ জোরে সোরে হবে। ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুখবর রয়েছে যে এবার তাদের যে আয়ের উপর 7.5% উচ্ছে কর ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। আরেকটি বিষয় এবার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মেট্রো রেলের যে ভাড়ায় যে এক ধরনের ভ্যাট আরোপের কথা ভাবা হচ্ছিল, যেটিও এটি আগে কখনোই নেওয়া হয়নি, এবার থেকে এটি চালু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এবার করা হচ্ছে না। নিত্য পণ্যের ক্ষেত্রে আমরা শুনতে পেয়েছি যে কিছু কিছু পণ্যে, আমরা 28টি পণ্যের ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে আমরা
উৎসে কর আরোপের এক ধরনের ভাবনা রয়েছে, কিন্তু সেটি নাও হতে পারে, সেটি আমরা আরেকটু জানতে পারবো। সবশেষ যেটি শেষ করতে চাই সেটি হচ্ছে যে অটোমেটিক রিফান্ড, অর্থাৎ আয়কর রিটার্ন যখন জমা হয় অনেকে দেখা যায় যে ভুল করে বেশি কর জমা দিয়ে দিয়েছে, সেই করের টাকাটি রিফান্ড পেতে কিন্তু পরবর্তীতে এনবিআর এর ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতে হয়। কিন্তু এনবিআর এবার জানিয়ে দিয়েছে যে পুরো সিস্টেম যেহেতু ডিজিটাল অটোমেশনের আওতায় আসছে, এই পুরো টাকাটা খুব সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে আবার ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি বেশি টাকা ভুলক্রমে জমা দিয়ে থাকেন বা কোনো কারণে যদি তার টাকা বেশি কেটে নেওয়া হয়, আমরা কিন্তু সেটি আবার সরাসরি ফেরত পাবো, এমন আশ্বাস কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমরা এ পর্যায়ে আপনাদেরকে একটু বাজেটের খুঁটিনাটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে বাজেটের যে করের চাপ সেটি আসলে কতটুকু। তবে এতটুকু বলতেই পারি, যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকুই। কর ছাড় যেমন আছে তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে কর জাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে বেশ সতর্ক থাকবেন অর্থমন্ত্রী। শহর থেকে গ্রাম সব দিকেই সরকারের চোখ থাকবে। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি অর্থ। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। আরও জানাচ্ছেন রিমন রহমান। দেশের ৫৫তম বাজেট দেবার পথে সরকার সংসদে তুলে ধরা হবে ৯,৩৮,০০০ কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ, কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে ১,০০০ টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র ২ টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতা নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয় সেবার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের ১ লাখ টাকার ৫% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে না, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘের ৫ বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে 22.৫ থেকে সর্বোচ্চ ৪৫% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে ১০ থেকে ৪৫% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেচাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যেহেতু রেকর্ড বাজেট আসতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকার, প্রত্যেক অর্থ বছরই বাংলাদেশের বাজেট রেকর্ড ছাড়িয়ে যায়। কেননা হচ্ছে আগের বছরের তুলনায় বাজেটের পরিধি অনেক বেশি বেড়ে যায়, কারণ সরকারের অনেক ধরনের উন্নয়ন ভাবনা থাকে যেগুলোকে আসলে সরকারকে বাস্তবায়ন করতে হয়। এটা যে কোনো সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু সবশেষে যত ধরনের বরাদ্দ হলো সেটি আসলে কেমন হলো সেটি নিয়ে আমরা একজন বিশ্লেষকের সাথে এখন সরাসরি কথা বলবো, তার ভাবনা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। ডক্টর জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কৃষির আলোচনা দিয়েই যদি শুরু করি, কৃষিতে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট এবার প্রায় ২৮,০০০ কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থ বছরের বরাদ্দ হচ্ছে ২৭,০০০ কোটি টাকা। যেহেতু বাজেটের আকার বেড়েছে বলা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে কৃষিতে বরাদ্দের পরিমাণ যেহেতু খুব একটা বাড়েনি, বাজেটের আকার তুলনায় বরং কৃষির হিস্সা আসলে কমেই গেল। কৃষির জন্য কি আসলে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে কিনা বাংলাদেশে, যতটুকু এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এবারের বাজেট এখনো ঘোষণা করা হয় নাই, তবে যেটুকু শোনা যায়
তাতে মনে হয় যে বাজেট খুব একটা বাড়ছে। আমরা গত কয়েক বছরের খতিয়ান যদি ভেবে দেখি তাহলে দেখব যে বাজেটের আকার যদি বাড়ছে কিন্তু কৃষি বাজেটের আকার সে অনুপাতে না। উদাহরণস্বরূপ 2011-12 সালে মোট বাজেটে কৃষির শরিকানা ছিল 10.6% এবং কৃষি ভর্তুকির শরিকানা ছিল 6.2%। এইটা এখন 2024-25-এ কমে সেটা দাঁড়িয়েছে আপনার 5.9% বাজেট এবং ভর্তুকি 2.2%। কাজে এই যে ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, অর্থাৎ বাজেট পুরো বাজেটটা না কমলেও আনুপাতিক হারে যে বাজেটটা হ্রাস পাচ্ছে, এটা একটা অশুভ সংকেত। কারণ আমাদের তো খরচ, কৃষি খাতে যে উৎপাদন খরচ সেটা ক্রমাগতই বেড়ে যাচ্ছে। বিশেষ এবারে আমাদের সমস্যা দুটো। একটা হলো যে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে দারুণভাবে কষ্ট দিয়েছে এবং উৎপাদন, বিশেষ করে বোরো ফসল যেটা আমাদের সবচেয়ে প্রধান ফসল, সেই ফসলটাকে ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে যে আমাদের যেই সংকট, আন্তর্জাতিক সংকট, সেই কারণে আমাদের উৎপাদন খরচ দারুণভাবে বেড়ে গেছে। বিশেষ করে ফার্টিলাইজারের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে এবং সেই সঙ্গে আপনার তেলের দামও বেড়েছে এবং এটার অভিঘাত বাংলাদেশে পড়েছে। আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে এই আন্তর্জাতিক বাজারে যে কৃষি পণ্যের দাম বাড়ছে এবং সরবরাহ সংকট বিঘ্নিত হচ্ছে, তাতে করে প্রায় 2% উৎপাদন হ্রাস পেতে পারে এবং বাংলাদেশে ইতিমধ্যেই তার প্রভাব আমরা দেখছি। গত বছর কিন্তু সবচেয়ে কম উৎপাদনের প্রবৃদ্ধি ছিল 2.42%। গত 54 বছরে সেই প্রবৃদ্ধির হার ছিল 3 কিংবা তার উপর। কাজেই আমাদের এখন একদিকে হচ্ছে উৎপাদন হ্রাস পাচ্ছে, উৎপাদনের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে আমাদের উৎপাদন খরচ বাড়ছে এবং প্রবৃদ্ধি যখন হ্রাস পায়, পার ইউনিট উৎপাদন যখন হ্রাস পায়, তখন উৎপাদন খরচ বেড়ে। ডক্টর জাহাঙ্গীর, একটু আপনাকে একটু জুড়ে দিতে চাই, যদি এরকম উৎপাদন কমতেই থাকে, আমাদের তো অনেক পণ্যের ক্ষেত্রে এখন আমদানি না করলে চলেই না। বিশেষ করে বাজারে যখন আমরা সিন্ডিকেটের অভিযোগ শুনি এবং আমরা যখন শুনি যে বাজারে আসলে সঠিক দামটি কৃষকের ক্ষেত্রে নিশ্চিত করা হচ্ছে না বা ভোক্তারা সঠিক দামে পণ্য পাচ্ছে না, তখনই আমদানির প্রশ্ন চলে আসে। এই ধরনের সাপ্লাই চেনের ডিসরাপশনগুলোকে নিয়ন্ত্রণ করা বা কৃষককে সাপোর্ট দেয়া বা ন্যায্য দামে পণ্যটি যাতে পাওয়া যায় সেটি নিশ্চিত করার জন্য আসলে শুধুমাত্র আমদানি করে আমরা বিকল্প পণ্য এনেই কি আসলে সমাধান সারা জীবন করে যাব কিনা, এটি নিয়ে কি বাজেটে আলাদা কোনো নির্দেশনা থাকা উচিত বলে আপনি মনে করেন না? দেখেন, আমদানি বিকল্প নীতি গ্রহণ করার জন্য বিশেষ করে কৃষিকে আমরা সবসময় বলে আসছি, সারা দেশের মানুষই বলে যে আমদানির উপর নির্ভর করে আমরা সাধারণত খাদ্য নিরাপত্তা অর্জন করা এবং এটাকে নিশ্চিত করা সম্ভব। সুতরাং আমাদের যেই রিসোর্সেস আছে সেটা যদি আমরা পুরোপুরিভাবে ব্যবহার করি, ল্যান্ড এন্ড ওয়াটার রিসোর্সেস, তাহলে নিশ্চয়ই আমরা খাদ্যের স্বয়ংভরতা অর্জন করতে পারবো এবং বিদেশ থেকে আমদানি করার দরকার হবে। সবচেয়ে বড় কথা হলো যে উৎপাদন খরচ বাড়ছে সেই জন্য, এবং কৃষিটা অত্যন্ত কঠিন পরিশ্রমের পেশা। সেই কারণে এখানে উৎপাদনের জন্য কৃষকদেরকে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণের জন্য, ধারণের জন্য কৃষকদেরকে সহায়তা দেওয়া হয়। এটা সারা পৃথিবীতে দেওয়া হয়, বাংলাদেশেও দেওয়া হয়, যেটাকে আমরা ভর্তুকি বলি। তবে এটার পরিমাণ খুবই কম। গত বছর 17,200 কোটি কিংবা তার চেয়ে কিছু বেশি টাকা রাখা হয়েছিল, যেটা হলো আমাদের মোট বাজেটের মাত্র 2.2%। তো এটা খুবই কম এবং এইটা যে আমাদেরকে এখন উৎপাদনটা বাড়াতে হবে, আমদানি বিকল্প নীতি গ্রহণ করতে হলে উৎপাদন বাড়াতে হবে এবং উৎপাদন বাড়াতে হলে আধুনিক প্রযুক্তি ধারণ করতে হবে এবং সেই জন্য বাজেটে পর্যাপ্ত অ্যালোকেশন দরকার এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভর্তুকি দরকার।
তো ভর্তুকি যেভাবে হ্রাস পাচ্ছে মোট বাজেটের তুলনায়, তো সেটা খুবই অসনিষ্ঠ। নিঃসন্দেহে আমাদের মনে হয় যে ভর্তুকি নিয়ে তাহলে আরেকটু ভাবা উচিত। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আমরা আপনাকে আরেকটু বেশি সময় দিতে পারলে ভালো হতো। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে বিজনেস স্টুডিওতে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা একজন কৃষি অর্থনীতিবিদের বক্তব্য জানছিলাম এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে যেই বরাদ্দই কৃষি খাতের জন্য রাখা হয়েছে সেটি আসলে কখনোই পর্যাপ্ত না, কারণ কৃষকের উৎপাদন প্রাকৃতিক নানা কারণে আসলে কমে যাচ্ছে। সেটি নিয়ে ভাবার এখন সময় হয়েছে। বলেছিলাম বাজেট নিয়ে বিশ্লেষণ জানাবো। বাজেট নিয়ে যখন আলোচনা করছি, আমরা শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক আলোচনা করতে চাই না, আমরা যারা বিভিন্ন জেলা বা বিভাগীয় পর্যায়ে যারা বাজেট পর্যবেক্ষণ করছেন তাদের কথা আমরা এই মুহূর্তে শুনতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল উদ্দিন। আমরা সরাসরি তাকে স্বাগত জানাচ্ছি। জনাব বেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি অপেক্ষা করছি, তাকে হয়তো আমরা সামনে পাবো। বেলাল উদ্দিন সাহেব, নিশ্চয়ই আপনি আমার কথাটি অন্তত শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে এই মুহূর্তে যেই বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, একটি কথা আমরা বারবার বলেছি যে 9,38,000 কোটি টাকার বাজেট এবং অর্থনীতি আবার বিপদে আছে। তো অনেকেই বলেন যে যেহেতু অর্থনীতিতে অনেক চাপ আছে, তাহলে এত বড় বাজেট দেওয়ার দরকার ছিল কিনা? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই এই বাংলাদেশকে যদি আমরা বর্তমান অবস্থান থেকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই বড় বাজেট দেওয়া দরকার আমাদের। যেহেতু আমাদের বিভিন্ন সেক্টরে আসলে এখনো পর্যন্ত সুষম উন্নয়ন হয় নাই, সুতরাং সুষম উন্নয়নের জন্য অবশ্যই ভালো ডেভেলপ করার জন্য আমি মনে করি অবশ্যই বাজেটের সাইজটা বড় হওয়া দরকার। আপনার কাছ থেকে আমি একটু বিস্তারিত জানতে চাই জনাব বেলাল উদ্দিন, আপনি আরেকটু বলতে পারেন চাইলে, আমাদের হাতে এখন আপনার জন্য সময় আছে। সেটা হচ্ছে বাজেটে যেই ধরনের ঘাটতির কথা বলা হচ্ছে, অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে সেটা মেটানোর কথা বলা হচ্ছে, বিদেশি ঋণের কথা বলা হচ্ছে, কিন্তু আগে থেকে আমরা ঋণের কিস্তি নিয়ে বেশ চাপে আছি এবং সরকারের বেশ কিছু অগ্রাধিকার রয়েছে। বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। এত চাপ একসাথে আসলে কিভাবে সামাল দেওয়া সম্ভব হবে বলে আপনি মনে করেন? বেশ, শিক্ষা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং কৃষি এইসব সেক্টরগুলোতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। বিশেষ করে আমি যে বর্তমানে যে অঞ্চলে অবস্থান করতেছি, রংপুর অঞ্চলে, এই রংপুর অঞ্চলের ক্ষেত্রে যদি আমি দেখতে পাই, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের এই কৃষি এবং শিক্ষা এবং কর্মসংস্থান, শিল্প, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে আছি। এখন আমি যদি এই সব অঞ্চলগুলোতে ভালো উন্নয়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই আমার এই রংপুর অঞ্চলে, যেহেতু আমাদের এই রংপুর অঞ্চলের প্রতি 5 জনের মধ্যে একজন লোক হলো দারিদ্র্য সীমার নিচে বাস করে, এটার মূল কারণ হলো, আমি যেটা মনে করি সেটা হলো আমাদের এই রংপুর অঞ্চলে বিশেষ করে শিল্পায়নের খুবই অভাব এবং কর্মসংস্থানের জন্য অভাব। এই কর্মসংস্থান এবং শিল্পায়ন না হওয়ার কারণে দেখা গেল যে বারবার এই অঞ্চল পিছিয়ে পড়তেছে। এভাবে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে বলে আমি মনে করি, এবং এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এইসব চিকিৎসা ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, এইসব সেক্টরে অবশ্যই বাজেট বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে যদি আমরা টোটাল বাজেটের কথা চিন্তা করি, বাজেটের সাইজের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের বাজেটের সাইজটা বড় হওয়া উচিত বলে আমি মনে করি আর কি। এবং আরো এটা যেটা বিষয় সেটা হলো যে আমাদের যেহেতু রংপুর অঞ্চলে বহু বছর ধরে আমরা স্বাধীনতা পরবর্তী যে সময় থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে এই অঞ্চলে চরম বাজেট বৈষম্যের শিকার। এখন বাজেট যদি আমরা এবং টোটাল বাজেটের আমি যেটা খেয়াল করছি সেটা হলো যে মোট শুধুমাত্র 1% বাজেট বরাদ্দ থাকে এই রংপুর অঞ্চলের জন্য। আমি মনে করি শুধু বাজেটের সাইজটা আমরা যদি বড় করি সেটা হবে না, এই বাজেটটা কিভাবে সুষমভাবে বন্টন করা যায় প্রতিটা অঞ্চলের ক্ষেত্রে, বিশেষ করে এই রংপুর অঞ্চল যেহেতু অনেক দিনের অবহেলিত বাজারের ক্ষেত্রে, এবং এখানে যেহেতু অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার। বিশেষ করে আমি মনে করি এই অঞ্চলের জন্য হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, এবং অবহেলিত যেসব শিল্প কারখানা, বিশেষ করে বন্ধ যেসব কলকারখানাগুলো আছে সেগুলো চালু করা দরকার। এবং হচ্ছে যে এই অঞ্চল যেহেতু খাদ্য উৎপাদন অনেক বেশি এগিয়ে আছে, আমি মনে করি কৃষিক্ষেত্রে এই অঞ্চলের জন্য একটা বিশেষ বরাদ্দ দেওয়া দরকার। এইসব ক্ষেত্রে যদি আমি সব ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে অবশ্যই এই অঞ্চলটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই আমাদের এই রংপুর অঞ্চল। আমি একটু প্রশ্ন জুড়ে দিই জনাব বেলাল উদ্দিন, একটি প্রশ্ন আমার মাথায় আসছে এবং এটি এবার হয়তো অনেক বড় আলোচনার বিষয় হবে। সেটা হচ্ছে যে প্রান্তিক মানুষকে করের আওতায় নিয়ে আসা হবে, কারণ এনবিআর এর উপর বারবার চাপ আসছে যে কর জালের আওতা বাড়াতে হবে। অর্থাৎ প্রান্তিক মানুষ, আপনি জানেন যে তারা ব্যাংকও ব্যবহার করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই মানুষগুলোকে ব্যাংকের আওতায় আনতে হবে এবং তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে, এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও দেশের সব পর্যায়ে তাদেরকে এবার করের আওতায় নিয়ে আসা হবে। রাজধানীতে যতটা বা বড় শহরে যেভাবে এটি কার্যকর করা সম্ভব, রংপুর একটি বিভাগ, কিন্তু রংপুরের প্রান্তিক পর্যায়ে গিয়ে কি আপনার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব সহজ হবে? এই যেহেতু আমাদের কর, এই বিষয়টা হলো একটা জটিল বিষয় সত্যিকার অর্থে। আমাদের এই রংপুর প্রান্তিক অঞ্চলের মানুষের ক্ষেত্রে এইটা আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। এই জন্যই আসলে আমি যখন একটা মানুষের উপর কর ধার্য করি, তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে ওই মানুষের ইনকামের সোর্সটা কি অবস্থা বা ইনকাম কেমন।
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রান্তিক লেভেলে যে মানুষগুলো এখানে আছে রংপুর অঞ্চলে বিশেষ করে তাদের ইনকামের মানে সোর্সটা বা ইনকামের ইয়াটা মানে পরিমাণটা খুবই কম। এখন তাকে যদি আমি ওই করের আওতায় নিয়ে আসি তাহলে সেই যে তার দৈনন্দিন যে চাহিদা মেটাবে, তার হচ্ছে যে মাসিক যে চাহিদা মেটাবে, এটার বিপরীতে তাকে যে বিভিন্ন ক্ষেত্রে তাকে কর প্রদান করতে হবে, তাহলে সেটা অনেক বেশি তার জন্য, তার জীবন ধারণের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। এই জন্য আমি মনে করি প্রান্তিক অঞ্চলে মানুষের জন্য করের এই বিষয়টা মানে করা দরকার, কিন্তু তাই বলে এইটা রংপুর অঞ্চলে যারা বিশেষ করে প্রান্তিক মানুষ আছে তাদের জন্য আমি মনে কর এবং ভ্যাটের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে প্রণোদনা দেওয়া এবং ছাড় দেওয়া দরকার বলে আমি মনে করি। জনাব বেলাল উদ্দিন, আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিশ্লেষণ শুনলাম এবং আমরা যেটি জানতে পারছিলাম এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার পর্যবেক্ষণ আসলে প্রান্তিক মানুষের ক্ষেত্রে কীরকম সেটিও আমরা জানলাম। জনাব বেলাল উদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ওনার কথা এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে করজালের আওতা বাড়াতে হবে, সেটি গুরুত্বপূর্ণ, কারণ সরকারকে আয় বাড়াতে হবে, কিন্তু প্রান্তিক মানুষকে বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, বিশেষ করে যারা বড় শহর বা রাজধানীর বাইরে থাকেন, তাদের উপর এই ধরনের কর আরোপ করা যাবে কিনা, করলে আসলে সেটির প্রভাব আসলে কেমন হবে সেটি নিয়ে কিন্তু তিনি তার পর্যবেক্ষণ জানাচ্ছিলেন। এ পর্যায়ে আপনাদেরকে একটু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের একটি নতুন ট্রানজিশন ম্যাট্রিক্স নিয়ে আপনাদেরকে জানাতে চাই, কারণ সরকার এই মুহূর্তে যখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে প্রায় 20,000 কোটি টাকার মতো, সেখানে কিন্তু একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিছুদিন আগে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে, জ্বালানি তেলের দাম আগেই বেড়েছে, তারপরও আসলে সরকার মনে করছে যে গ্যাস এবং তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন থেকে সরে এসে আসলে নবায়নযোগ্য উৎস থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে আসলে ব্যয় অনেকটুকু কমা যাবে এবং সরকারকে জনগণকে সেটি খুব কম দামে দেওয়া যাবে এবং সেটি 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। তারা মনে করে যে 100টি নতুন গ্যাস কূপ আসলে খনন করতে হবে এবং সেটি করার জন্য বাপেক্সকে সমৃদ্ধ করা হবে, যেটি আগামী 2 বছরের মধ্যে করার চেষ্টা রয়েছে। মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন পাইপলাইন নির্মাণের একটি উদ্যোগ রয়েছে। ইস্টার্ন রিফাইনারি, যেখানে আমাদের জ্বালানি তেল আসলে পিউরিফাই বা কি বলবো সেটিকে আসলে পরিশুদ্ধ করা হয়, সেটিকে আসলে সক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করা হবে, এই ধরনের একটি উদ্যোগ রয়েছে। সবশেষ গুরুত্বপূর্ণ কিছুটা টেকনিক্যাল টার্ম, গ্রিন বন্ড এবং কার্বন ক্রেডিট মার্কেট চালুর একটি চেষ্টা রয়েছে, অর্থাৎ পরিবেশ বান্ধব যেসব উদ্যোগ রয়েছে সেই পরিবেশ বান্ধব উদ্যোগগুলোকে আসলে কিভাবে বিনিয়োগের আওতায় এনে বন্ড চালু করে জনগণের কাছ থেকে সেই বিনিয়োগটি আদায় করা যায়, সেই চেষ্টাটি আসলে পুঁজিবাজারের মাধ্যমে করার চেষ্টা সরকার করবে। আরও বেশ কিছু পরিবর্তন হয়তো বিদ্যুৎ ও জ্বালানি খাতে আসবে। আগামীকাল যখন অর্থমন্ত্রী এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন সংসদে, তখন আমরা বিস্তারিত আপনাদেরকে আরও জানাতে পারবো এবং আজ সারাদিনই এবং কাল আমরা এবং আরও বেশ কয়েকদিন বাজেটের আদ্যপান্ত যমুনা টেলিভিশনে আমরা জানাবো। সন্ধ্যা 7টায় বাজেটের আরও বিস্তারিত আমরা সন্ধ্যা 7টার যে সংবাদ রয়েছে সেখানে আমরা আপনাদেরকে জানাবো। বিজনেস টুডের এই পর্যায়ে আমরা একটি বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।